বন্ধুরা, আমার নাম রাজেশ। আমার বাড়ি মনোহরপুরে। আমার বয়স এখন ৫৫ বছর। আমি বিপত্নিক। আমার এক ছেলে আছে, যার নাম রোহিত, বয়স এখন ২৫ বছর। আমি এক বড় ব্যবসায়ী। কলকাতায় আমাদের বড় ব্যবসা আছে। যদিও আমার ব্যবসা এখন আমার ছেলে রোহিত সামলায়। রোহিতকে কাজের সূত্রে মাঝে সাঝে ভিন রাজ্যে বা বিদেশে যেতে হয়। রোহিত এর মা ওর অনেক ছোটবেলাতেই মারা যায়, যার কারণবশত আমার ইচ্ছা ছিল ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে নতুন বৌমা আনা। কারণ একজন মেয়ে মানুষ ছাড়া সংসার ঠিক করে চলে না। যাই হোক, ছেলেকে অনেক কষ্টে আমি একা হাতেই মানুষ করি। যদিও পয়সার অভাব আমাদের কোনোদিনই ছিল না, তবু সংসারে মেয়ে মানুষ না থাকলে যা সমস্যা হয় তাই হতো। যদিও ছেলেকে সব সময় দেখার জন্য আয়া, বাড়ির কাজের লোক সবই ছিল। যাই হোক, সেসব পেরিয়ে আমার ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসায় নেমে পড়ল। তাই আমি এবার আমার ছেলের জন্য পাত্রীর সন্ধান করতে থাকলাম। ছেলের মতামত নিতে গেলে সেও বলল আমি প্রস্তুত বিয়ের জন্য। বেশ কয়েকটা পাত্রী দেখার পর বিজয়নগরে এক মধ্যবিত্ত বাড়ির মেয়েকে বেশ পছন্দ হলো আমার। ঠিক করলাম একেই বাড়ির বৌমা করে নিয়ে যাব। মেয়েটির নাম রূপা। রূপাকে দেখতে অপরূপ সুন্দরী। ওকে শুধু সুন্দরী বললেও কম বলা হবে। এবার আমার সুন্দরী বৌমা রূপার বর্ণনা দেওয়া যাক। রূপার বয়স ২১ বছর। রূপার গায়ের রং হালকা ফর্সা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬০ কেজি। রূপার মুখশ্রী খুব সুন্দর, হরিণের মতো চোখ, ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়ানো সিল্কি চুল, ছকচকে মুক্তোর মতো সাজানো দাঁত দেখলে মনে হবে স্বর্গ থেকে কোনো দেবী নেমে এসেছে। রূপা সবে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাই বাড়ি থেকে মেয়ের পাত্র দেখা শুরু করেছে। ওর বাবা মা তো আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার ছেলেও রাজি হল রূপাকে বিয়ে করার জন্য। অবশেষে ওদের দুজনের বিয়েও সম্পন্ন হল। বেশ ধুমধাম করেই বিয়ে হল। তবে বিয়ের ১ সপ্তাহ যেতে না যেতেই আমার ছেলের সঙ্গে বৌমার খুব ঝামেলা হতো। আমি এটুকু বুঝতাম যে ওরা দুজন বিয়ে করে সুখী হয়নি, কিন্তু তার কারণ ঠিক জানতে পারলাম না। পরে একদিন যখন আমি ওদের ঘরে শুনলাম, তখন জানতে পারলাম ওদের সুখের জীবন নিয়ে সমস্যা। আসলে আমার ছেলে বৌমাকে সুখী রাখতে পারত না। যদিও এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। এত সুন্দরী বউ থাকা সত্ত্বেও কোনো ইচ্ছায় পূরণ করতে পারত না আমার ছেলে। এই জন্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে রোজ ঝামেলা হতো। বিয়ের ২ সপ্তাহ বাদে একদিন খুব ঝামেলা হয় আমার ছেলে আর বৌমার মধ্যে। হঠাৎ দেখি আমার ছেলে ঘর থেকে চলে গেল। আমি তখন বৌমার ঘরে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম যে কি হলো বৌমা? রোহিত ওভাবে রেগে বেরিয়ে গেল কেন এত রাতে? বৌমা তখন বলল, সেটা আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন বাবা, আমি এর উত্তর দিতে পারবো না আপনাকে। আমি বললাম, কেন বলতে পারবে না বৌমা? আমাকে তুমি শ্বশুর নয় বন্ধু ভেবেই বলো। রূপা তখন আমায় বলল, তাহলে শুনুন বাবা, আপনার ছেলে আমায় একদমই সুখী রাখতে পারে না। আমার সংসার জীবন পুরো শেষ হয়ে গেল আপনার ছেলেকে বিয়ে করে। আজ ২ সপ্তাহ ও আমার সাথে থাকলো, কিন্তু একদিনও সুখী হলাম না। আজ ২১ বছর ধরে আমি একা। এক তো বাড়ির রেস্ট্রিকশন ছিল বলে কোনো প্রেম করিনি আমি, আমাকে অনেক ছেলেই পছন্দ করত। আপনিই বলুন না বাবা, আমার মধ্যে কি কম আছে? আমি সুন্দরী, শিক্ষিতা, ভদ্রবাড়ির মেয়ে। আমার কি ছেলের অভাব হতো? অনেক ছেলে তো আমার সাথে বন্ধুত্ব করবার জন্য কত কিছু করেছিল, কিন্তু ফ্যামিলির কথা ভেবে আমি কিছুই করিনি। এই কথা বলেই গজগজ করতে থাকল রূপা। তারপর রূপা বলল, আমি আর ২ দিন দেখব, নইলে আমি বাইরের কাউকে খুঁজে নিয়ে বন্ধুত্ব করব, সেদিন আর আপনার ছেলে যেন আমায় কিছু না বলে, কিন্তু আমি বাবার বাড়ি চলে যেতে বাধ্য হব। আমি তখন রূপাকে বললাম, আমার ছেলে তোমাকে সুখী করতে পারল না, তাহলে তুমি কি করে ভাবলে যে সে ২ দিনের ভিতর তোমায় খুশি করবে? রূপা তখন বলল, তাহলে এখন কি করব বাবা, আপনিই বলুন। আপনিই তো আমায় দেখে এনেছেন এই বাড়িতে। আমি তখন রূপাকে বললাম, হ্যাঁ বৌমা, আমি যখন এই বাড়িতে তোমায় পুত্রবধূ করে এনেছি, তখন আমারই দায়িত্ব তোমার হয়ে কিছু একটা ব্যবস্থা করা। তখন রূপা বলল, তাহলে কি আমি বাইরে থেকে কাউকে ডেকে নেব? আমি তখন বললাম, আমি ঘরে থাকতে বাইরে থেকে লোক ডাকতে হবে কেন তুমি বৌমা? আর তাছাড়া বাইরের অপরিচিত লোক, ওদের কত সমস্যা থাকবে। তার চেয়ে বরং আমি নিজেই আমার ছেলের বউয়ের দায়িত্ব নিতে চাই। আর সত্যি বলতে, তোমার শাশুড়ি মারা যাবার পর আমি অনেক দিন কষ্টে আছি। আর তাছাড়া তোমাকে দেখার পর থেকেই তোমাকে আমার ভালো লেগেছিল। আমি নিজেকে অনেক কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার পুত্রবধূ বলে কিছু বলতে পারি নাই, কিন্তু ১ সপ্তাহ আগে আমি জানতে পারি তুমি সংসারের সুখ থেকে বঞ্চিত হচ্ছ।
তাই তারপর থেকে আমি তোমার দায়িত্ব নেয়ার কথা ভাবছিলাম। প্লিজ বৌমা, তুমি আর না করো না। রূপা তখন আমায় বলল, বাবা এসব কথা আমার শোনাও পাপ, আমি স্বপ্নেও এসব ভাবতে পারবো না বাবা। আমি সেদিন রূপাকে আর বেশি কিছু বলিনি। রাতে ঘরে চলে এসেছিলাম। রূপাও সেদিন রাতে আমার কথা অনেক ভেবেছিল। সেদিন রাতের ঠিক 2 দিন পর আমার ছেলে ব্যবসার কাজে বিদেশে গেল, বলল আমার ফিরতে দিন 15 লাগবে। তারপর একদিন দুপুরবেলায় আমি দেখি রূপা তার নিজের ঘরে কিছু একটা করছিল। সেটা দেখে আমি তো অবাক, তাও কোনোভাবে ওখান থেকে চলে গেলাম। সেদিনই ঠিক করলাম বৌমাকে এবার কিছু একটা বলতে হবে। পরের দিন দেখলাম রূপা ঠিক সকাল 8টার সময় বাথরুম থেকে স্নান করে বেরোল। রূপা নীল রঙের একটা শাড়ি পরেছে, মাথায় চুলে গামছা জড়ানো। কি সুন্দর লাগছে রূপাকে তা আপনাদের বলে বোঝাতে পারব না। রূপা এবার ঠাকুর ঘরে ঢুকে পুজো দিয়ে বেরোল। রূপা পুজো দিয়ে আমার ঘরে ঢুকে গেল, তারপর আমিও আমার ঘরে ঢুকে গেলাম। এবার আমি রূপাকে ধরলাম। রূপা বলল, বাবা আপনি? আমি বললাম, আজ বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। তুমি রোজ কষ্ট পাও, আমার আর সহ্য হচ্ছে না তোমার কষ্ট। আজ আমি তোমার সব দায়িত্ব নিতে চাই, আমরা সুখী হতে চাই। রূপা বলল, কিন্তু বাবা আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি কি পারবেন এত কষ্ট করতে? আমি বললাম, হ্যাঁ বৌমা, আমি তোমার জন্য এতটুকু কষ্ট করতে পারবো না। তবে বৌমা তুমি আমাকে আর আপনি আজ্ঞে না করে তুমি বলে বলবে। রূপা বলল, ঠিক আছে বাবা, আমি তোমাকে তুমিই বলবো। এবার আমি রূপাকে দেখে আর ঠিক থাকতে পারছিলাম না। ওকে বললাম, তুমি খুব সুন্দর বৌমা। রূপা বলল, তাই? আমি বললাম, হ্যাঁ, আর বললাম যেদিন তোমাকে বিয়ের পিঁড়িতে প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছিল। মনে হচ্ছিল তুমি আমার কত বছরের চেনা জানা। সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আমি আমার সংসারে নিয়ে আসব। তারপর বৌমা তার জীবনের সেরা সিদ্ধান্তটি নিয়ে নিল। আমি ঘড়ি দেখলাম। ঘণ্টা 2 কেটে গেছে এর মধ্যে ও একটু ঘুমিয়ে গেছিল, আমি ডাক দিয়ে ওঠালাম ওকে। বললাম, বৌমা যাও ফ্রেশ হয়ে নাও। দেরি করো না। রূপার ওঠার ইচ্ছে ছিল না। ও তবু জোর করে উঠল। কারণ রান্না বান্না বাকি আছে। রূপার অবস্থাটা বুঝলাম আমি। ফ্রেশ হয়ে নিলাম আমরা। রূপা অল্প কিছু রান্না করল। আমরা দুজন তারপর খাবার খেয়ে নিলাম। আমি পরে ওকে 2টো ওষুধ দিয়ে বললাম, খেয়ে নাও। মাথা ব্যথা হবে না। রূপা খেয়ে নিল সেটা। তারপর ঘুমিয়ে নিল কিছুক্ষণ। আমি এবার রূপাকে বললাম, রোহিত ফিরে এলো তো আবার অসুবিধা হয়ে যাবে। রূপা বলল, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা। আমি বললাম, ঠিক আছে বৌমা। আমি আর কোনো কথা বললাম না রূপাকে। শুধু জিজ্ঞাসা করলাম, আমার সাথে বাড়িতে থাকতে ভালো লাগছে তো? রূপা একটা মিষ্টি হাসি হেসে বলল, ঠিক আছে। তারপর রূপা ওর বেস্ট ফ্রেন্ড সুপ্তাকে রাতে কল করে বলল এই কথা। বলা চলে এই সুপ্তাই রূপার শিক্ষক। সুপ্তা নিজের ফ্রেন্ডের সাথে কথায় ঘুরতে গেল, কথায় রেস্টুরেন্টে গেল, সব বলত। যাই হোক, সম্পূর্ণ কথা শুনে সুপ্তা রূপাকে উৎসাহ দিয়ে বলল, বাহ, ভালো কাজ করেছিস। বয়স্ক লোক অনেক সুন্দর মনের হয়। যাই হোক, তারা আরও অনেক গল্প করল। এদিকে এই 7 দিন ধরে রূপা আর আমি একে অল্প কথা বললাম। তবে যেদিন 1 সপ্তাহ পূর্ণ হল সেদিনও আর আমি রূপা কোনো কথা বলতে পারলাম না। কারণ আমার ছেলে না থাকায় ব্যবসার একটু চাপ আমার উপর পড়েছিল। যাই হোক, আমি সব কিছু 3 দিনের ভিতর মিটিয়ে ফেলি। এরপর ঠিক 10 দিন পর অবশেষে এলো সেই বিশেষ দিন। সেদিন ছিল মঙ্গলবার। সেদিন সকাল 9টার সময় আমি রূপাকে বললাম, বৌমা আজ দুপুরে তৈরি থেকো। তুমি তাড়াতাড়ি তোমার কাজ সেরে ফেলো। রূপা তাড়াতাড়ি সব কাজ, স্নান, রান্না বান্না সেরে ফেলল। তারপর আমি আর রূপা তাড়াতাড়ি লাঞ্চ সেরে ফেললাম। বেলা 1টার মধ্যে অরুণিমা সব কাজ মিটিয়ে ফেলল। এরপর রূপা 1 ঘন্টা ধরে মেকআপ করে নিল। রূপা এমনিতেই দেখতে খুবই সুন্দরী, তার উপর এরম মেকআপ করার ফলে ওকে পরীর মতো লাগছিল। যাই হোক, মেকআপ করার পর রূপার নতুন লুকের একটু বর্ণনা দেওয়া যাক। রূপা লাল রঙের একটা শাড়ি পরেছিল। রূপার চুল তো এমনিতেই ঘন কালো আর কোকড়ানো। তার উপর শ্যাম্পু দেওয়ায় পুরো সিল্কি হয়ে গেছিল। তাছাড়া রূপা খুব সুন্দর করে চুল বেঁধেছিল। রূপার সিথিতে লাল সিঁদুর দিয়ে রাঙানো ছিল। হাতের আঙুলে লাল নেইল পলিশ লাগানো ছিল। ঠিক বেলা 2টার সময় রূপা রুমে আসল। যাই হোক, আমি এবার রূপার ঘরের দরজায় নক করলাম। রূপা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ফেলল। দরজা খোলার সাথে সাথে রূপার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। যার ফলে আমি সামনের কমন রুমটায় দাঁড়িয়েই দেখতে থাকলাম।
আমি দীপালি, 5 বোন 1 ভাই, এর মধ্যে আমি তৃতীয়। 5টা কন্যা সন্তানের পরও আমার মা বাবা কোনোদিন দুঃখ করেনি। কারণ আমরা সব বোনই এত বেশি সুন্দরী ছিলাম যে মা বাবার ধারণা ছিল সহসায় ভালো ঘরে আমাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু সে আশায় গুড়েবালি। রিকশাচালক চালক বাবার মেয়েদেরকে বিয়ে করবে। আমার সব বোনই আত্মীয় স্বজন গ্রামবাসী সকলের নিকট খুবই সুন্দরী হিসাবে পরিচিত। কারণ সুন্দরী বলতে যতগুলো বৈশিষ্ট্য থাকা একজন মেয়ের দরকার তার সব গুণই আমাদের ছিল। তবুও এইচএসসি পাশ করার পর দীর্ঘদিন ঘরে বসে থেকে 21 বছর বয়সে 2 বছর আগে বড় বোনের বিয়ে হয় বাবার মতো একজন রিকশা চালকের সাথে। দ্বিতীয় বোন 10ম শ্রেণী পর্যন্ত পড়ে লেখাপড়া বন্ধ করে। 1 বছর আগে তার বিয়ে হয় পাশের গ্রামের একজন মুদি দোকানদারের সাথে। আমার বয়স 20 বছর হলেও আমাকে দেখে কেং 20 বছর বয়সী ভাবে না। লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, স্বাস্থ্যের গঠন বেশ ভালো, কোমর পর্যন্ত ঘন কালো চুল, সব মিলিয়ে অনিন্দ সুন্দরী আমি। সবে মাত্র ইন্টার পড়ছিলাম। কলেজে যাবার পথে এলাকার অনেকেই আমায় দেখলে কোনো সময় গান ধরত। বাবাও বয়োবৃদ্ধ লোক, ভাই যেটা আছে তাও আমাদের সবার ছোট, এড়িয়ে যেতাম। তাদের কিছু গান শুনতে মাঝে মাঝে ভালোই লাগত। শুধুমাত্র গরিবের সুন্দরী মেয়ে হওয়ার কারণে পথ চলার প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ও কষ্ট করে আত্মীয় স্বজনের সাহায্যে ইন্টার পাশ করে স্থানীয় কলেজে ভর্তি হয়েছি মাত্র। বিয়ে ভর্তি হওয়ার পর কলেজের পাশেই আমার খালার বাসায় থেকে পড়ালেখা শুরু করেছিলাম। খুব বড় আকাঙ্ক্ষা ছিল না, কোনো প্রকারে বিএ পাশ করতে পারলে একটা ছোটখাট চাকরি জোগাড় করার ক্ষমতা অর্জিত হলেই বস। খুব রেস্ট্রিক্টেড থাকতে চেয়েছি। তবুও যে পুরাপুরি থাকতে পেরেছি তা নয়, মাঝে মাঝে বাছান ঘরে যাওয়ার ভাবনা জেঁকে বসত। ইন্টার পাশ করার পর একদিন মেঝো আপার বাড়িতে গিয়েছিলাম। মেঝো আপাদের একটি মাত্র কামরা, একটি কামরায় আপা আর দুলাভাই থাকত। আমি যাওয়াতে তাদের বেশ অসুবিধা হয়েছিল। রাতে আমি আপা শুয়েছিলাম এক বিছানায়, দুলাভাই একই কামরায় আলাদা বিছানা করে শুয়েছিল। গভীর রাতে একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি আপা দুলাভাই। অন্ধকার হলেও বুঝতে পারছিলাম তারা দুজনে ভালোবাসছিল। তাদের সেদিনের সমস্ত কর্ম আমার বুঝার বয়স হয়েছিল। আমি চোখ খুলে তাদের দিকে এক পলকে চেয়ে আছি, তাদের দেখে এক প্রকার ঘামতে শুরু করেছিলাম। তাদের বাছান ঘরের কাজ শেষ হলে দুলাভাই ঘুমিয়ে পড়ে। এত কিছুর পরও আশা ছিল লেখাপড়া করে বড় হব। কিন্তু ভাগ্যে ছিল না। প্রবাসী এক যুবক ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে খালার কাছে আমায় বিয়ের প্রস্তাব দিল। ছেলেটি কয়েকবার খালার কাছে এসেছে দেখেছি, আমার সাথে কুশল বিনিময়ও হয়েছে, কিন্তু বুঝেনি আমাকে বিয়ে করার জন্য ঘুরছে। খালা আমাকে না জানিয়ে আমার সব আত্মীয় স্বজনদের মতামত নিয়ে ছেলেটিকে কথা দিয়ে ফেলেছে। সর্বশেষে আমার মতামত নিতে চাইলে আমি না করে দিই। ছেলেটি যথেষ্ট সুশ্রী এবং শক্তপোক্ত হলেও আমি তাকে সরাসরি বলে দিই যে তাকে আমার পছন্দ নয়। ভীষণ কষ্ট পেলেও সে হাল ছাড়েনি। আমার সকল আত্মীয়ের সাথে ইতিমধ্যে কথা বলে ফেলাতে তারা ছেলেটির পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিল। শেষ পর্যন্ত ছেলের কোনো আত্মীয় ছাড়া আমার খালার বাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের 3 মাস পর ও শ্বশুর বাড়িতে না নেয়াতে বিভিন্ন খবরাখবর নিয়ে জানা গেল বাড়িতে তার আরেক স্ত্রী আছে। আমার গার্জিয়ানরা বিভিন্ন কথা বলাতে আমার নব স্বামী বলল দীপালিকে আমি বিদেশে আমার সাথে নিয়ে যাব। মনে ক্ষোভ থাকলে ও আমি এবং আমার গার্জিয়ানরা কিছুটা আশ্বস্ত হলাম। আমার স্বামী আমাকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেতে লাগল এবং বেড়ানোর ফাঁকে আমার পাসপোর্ট এবং ভিসার জন্য তার মালিকের সাথে আলাপ করে নিল। যথাসময়ে আমার ভিসা এসে গেল, আমার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হল এবং টিকেট ও বিদেশ যাওয়ার তারিখ নির্ধারণ করা হল। মনে আনন্দ ও খুশি যেন ধরছে না। স্বামীর কারণেই তো বিদেশ যাবার সুযোগ পেলাম, তার সাথে বিয়ে না হলে বিদেশ যাবার কথা কল্পনাও করতে পারতাম না। তাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, তাকে পছন্দ করি না বলাতে বারবার ক্ষমা চাইতে ইচ্ছা করছে। খুশিতে তার আরেক স্ত্রীর কথা ভুলেই গেলাম। কারণ সে পাবে মাত্র কয়েক মাসের জন্য আর আমি পাব কয়েক বছরের জন্য। নির্ধারিত দিনে সকলের কাছে দোয়া নিয়ে আমরা বিদেশ পাড়ি জমালাম। মালিকের সাথে কথা বলে আমার স্বামী ফ্যামিলি নিয়ে থাকার সব বন্দোবস্ত করে নিয়েছে। যখন সৌদি পৌঁছলাম সন্ধ্যা হয় আমরা বাসায় পৌঁছলাম। হোটেল থেকে রাতের সব খাবারের ব্যবস্থা হলো। দারুণ বাসা দেখে আমি অবাক হয়ে গেছি। সবকটি কামরায় এসি, হিটার ফিট করা আছে, সব কামরার সাথে বাথরুম অ্যাটাচড করা। আমার স্বামী বিদেশ বাড়িতে এত ভালো বাসা পাবে আমার ভাবতেই যেন কষ্ট হচ্ছে। সত্যি সে ইঞ্জিনিয়ার বটে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা আনন্দে বাছান ঘরের কাজ শেষ করে ঘুমিয়ে গেলাম। সকাল 9টায় আমাদের ঘুম ভাঙল। আজ সকালটা যে আমার জীবনের সবচেয়ে অন্যরকম সময়ের সূচনার প্রথম সকাল হবে জীবনেও কল্পনা করেনি।
সাংসারিক জীবনের স্বামী-স্ত্রীর ভালোবাসার মাধ্যমে স্বল্প প্রাপ্তির মাধ্যমে মানসিক তৃপ্তিকে যে সুখ মনে করে তার জন্য একমাত্র সুখ নয়। ৯টায় ঘুম হতে উঠে স্বামীকে ডেকে তুললাম, নাস্তার জন্য দোকানে যেতে বললাম, যাওয়া লাগবে না। কয়েকজন মেহমান আসবে, তারা নিয়ে আসবে। দুজনে গোসল করে ফ্রেশ হয়ে বসে আছি মেহমানের জন্য, প্রায় ১ ঘন্টা পর মেহমান আসল। আজকের চা নাস্তা নয়, শুধু পাকের সরঞ্জামাদি হতে শুরু করে চাল ডাল সবজি মাছ, যা আমাদের দুজনের ৩ মাস চলে যাবে। আমার দিকে তাকিয়ে কি যেন বলল, আমি তাদের ভাষা বুঝলাম না। আমার স্বামী বুঝিয়ে দিল, এ সমস্ত জিনিস আমার জন্য তারা উপহার এনেছে। আমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি সবাইকে গেস্ট রুমে বসার জন্য ইশারা করলাম। তারা মোট ৭ জন এল, সবাই নিগ্রো। প্রায় সবাই একই গঠনের এবং একই মাপের ও একই আকৃতির লোক। আমার স্বামী বলে দিল, এরা সবাই ৩ মায়ের একই বাপের সন্তান। তারা সবাই ভাই। কেউ বিয়ে করেনি। তারা প্রায় সমবয়সী। শুনে অবাক হয়ে গেলাম। আমার দিকে তাকিয়ে কি যেন জানতে চাইল। আমার স্বামী জবাব দিল, দীপালি। বুঝলাম আমার নাম জানতে চেয়েছে। আমার স্বামী ও তাদের মাঝে কথোপকথন, একটা শব্দ ও আমি বুঝলাম না। কথার মাঝে একটা ইংরেজি লিখিত দলিল বের করে আমাকে স্বাক্ষর করার জন্য আমার স্বামীর মাধ্যমে এগিয়ে দিল। আমি না পড়েই দেখানো স্থানে সই করে দিয়ে দিলাম। তারপর আমার স্বামী সই করল। তারপর মিষ্টি খাওয়ার পর্ব শুরু করলাম। আমি প্রত্যেককে খাওয়াই দিতে লাগলাম। তারপর সবার নাম লেখে কি যেন লটারি টানা শুরু করল। আমি সব লটারি টানলাম। প্রথম যেটা তুললাম তাকে আমি স্বামী ও অন্যান্যরা ধন্যবাদ জানাতে দেখে আমি ও তাকে ধন্যবাদ জানালাম। সে উঠে এসে আমাকে হামি দিল। স্বামীর দিকে তাকাতে সে বলল, কিছু মনে করার কারণ নেই, এটা সিস্টেম। তারপর নাস্তার পর্ব শেষ করে সবাই আবার আসার কথা বলে চলে গেল। আমার স্বামীও তাদের সাথে বাইরে চলে গেল। বিকাল ৪টায় আমার স্বামী বাসায় এসে খুব স্বাভাবিকভাবে বলল, আমি কাজে যাচ্ছি, আসতে রাত হবে। যাবার সময় একটা কাগজ দিয়ে বলল, আমি যাবার পর এটা পড়বে। তারপর বেরিয়ে গেল। সে চলে যাবার কাগজটা খুললাম, তাতে লেখা আছে, দীপালি, দুঃখ নিও না, এরা সবাই একই বাপের সন্তান। তাদেরকে ধনী মনে হলেও এখানকার জন্য তারা খুব গরিব। এখানে একজন পুরুষ বিয়ে করার সময় তার স্ত্রীকে নগদ ৩ থেকে ৪ লাখ রিয়াল গুনে দিতে হয় কাবিন হিসাবে। তাই তারা কেউ আলাদাভাবে বিয়ে করতে পারছে না। সে কারণে তারা আমাকে সবাই মিলে টাকা দিয়েছে বিয়ে করার জন্য। যে দলিলে সই করেছ সেটা তোমার সাথে তাদের সবার বিয়ের চুক্তিনামা, আর যে লটারি টেনেছ সেটা প্রথম স্বামী। তারা যেভাবে বলে সেভাবে চলিও। কোনো কষ্ট পাবে না। তাদেরকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে ভালো থাকিও। আমার ও তোমার পাসপোর্ট তাদের কাছে আছে, বাড়ি যাওয়ার সময় তোমার সাথে দেখা করব। আমাকে ক্ষমা করবে। কাগজটা পড়ে কাঁদতে লাগলাম। পরে ভাবলাম, জীবনটাত একবারই, ভালো থাকাই মূল কথা। নিজেকে কঠিন করে নিলাম, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি নিলাম। সন্ধ্যা হয়ে আসছে, হয়তো কিছুক্ষণ পর এসে যাবে। নানান ভাবনা ভাবতে ভাবতে দরজায় আওয়াজ হলো, হ্যালো। গিয়ে দরজা খুলে দিলাম। এই সেই লতারির প্রথম লোক, হাতে একটি সিডি ক্যাসেট। সোজা এসে সোফায় বসে ইশারায় জানতে চাইল খেয়েছি কিনা। আমি ইশারায় বললাম না। সে আমাকে তার পাশে গিয়ে বসতে বলল। আমি কোনো কিছু না ভেবে তার পাশে গিয়ে বসলাম। সে উঠে টিভিতে সিডির সংযোগ দিয়ে সিডিটা চালিয়ে দিয়ে আবার আমার পাশে এসে বসে পড়ল। সে জানাল সে আজ রাত এখানে থাকবে। আমি খুশিই হলাম, একাকী একটা রাত এখানে থাকা সম্ভব নয়। শুয়ে বাড়ির কথা মনে পড়ল, মার কথা, বাবার কথা, বোনদের কথা, ছোট ভাইটির কথা। তারা জানে আমি স্বামীর সঙ্গে ভালোই আছি। হ্যাঁ, অবশ্যই ভালো আছি, তবুও তাদের কথা মনে পড়ে কান্না এসে গেল। মনকে ঝেড়ে নিলাম, ভাবলাম আমার বিয়ে হয়েছে এখানে, এটাই আমার এখন স্থায়ী নিবাস, এটাই আমার শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। দেশের ভিতরে এ প্রান্ত থেকে ওই প্রান্তে বিয়ে হলেও বছর ২ বছর দেখা হতো না, এটাই ঠিক তেমনি। তফাৎ শুধু মানুষের স্বামী থাকে একটা আর আমার স্বামী ৭টা। সেটাও আমি স্বাভাবিকভাবে নিতে পেরেছি, মেনে নিতে না পারলে দুঃখ, আর মানলে সব কিছুতেই সুখ। আমরা কেউ কারো ভাষা বুঝি না, তাই কথাও হচ্ছে না। তারপর বাছান ঘরের কাজ সেরে অল্পক্ষণেই ঘুমিয়ে পড়লাম। বাইরে আলো দেখা যাচ্ছে। আমি ওকে ডেকে তুললাম। কয়েকটা খেজুর খেয়ে বিদায় নিয়ে চলে গেল। ও চলে গেলে আমি একাকী হয়ে গেলাম। এখন কি করব, কোথায় যাব, কিছুই ভাবতে পারছি না। একাকী হলে শুধু বাড়ির কথা, আপনজনের কথা মনে পড়ে। খাটের এক পাশে শুয়ে নিজের জীবনের কথা ভাবতে লাগলাম। কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করার কথা ছিল আর এখন কি করছি। আপনজনের চেহারাগুলো নিজের চোখের সামনে থেকে সরাতে পারছি না। বিশেষ করে আমার ছোট বোনদের কথা।
বাড়ি আসার সময় নিজের ব্যবহার্য অনেক জিনিসের সাথে খাতা কলম আনতে ভুল করেনি। খাতা কলম নিয়ে বাড়িতে চিঠি লিখতে মন চাইল, পরক্ষণে ভাবলাম লিখার পর পাঠাব কিভাবে, সেটা পরে ভাবা যাবে। বাবা, আমার সালাম নিবেন, মাকে আমার সালাম জানাবেন, আপা দুলা ভাইদের আমার সালাম জানাবেন, ছোট ভাই বোনদের আমার দোয়া বলবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো। আপনাদের ইঞ্জিনিয়ার জামাতা খুবই ভালো আছে। আমরা নিরাপদে এখানে পৌঁছেছি। টেলিফোনে হয়তো আপনাদের জামাই সেটা জানিয়েছে, আর না জানালে আমি আপনাদের সেটা জানিয়ে চিন্তামুক্ত করতে চাই। এখানে আসার পর আপনাদের জন্য মনটা খুব খারাপ করে, আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। তাই উত্তর দেওয়ার সময় আপনাদের প্রত্যেকের একটা করে ছবি পাঠিয়ে দেবেন। আমার হাতে কোনো ছবি নাই, তা দিতে পারলাম না, পরে পাঠাব। আমার সাথে যোগাযোগ করার জন্য একটা টেলিফোন নাম্বার দিলাম, মাঝে মাঝে TNT থেকে আমাকে একটা কল দিলে আমি এখান থেকে ব্যাক করব। ইতি আপনার স্নেহের দীপালি। সংক্ষেপে এটুকু লিখে খাম বন্দি করে প্রাপকের ঠিকানা লিখলাম, কিন্তু আমার ঠিকানা কি লিখব? ভাবলাম তাদের যে কেউ একজন আসলে তাদের কাছে তাদের ঠিকানা জেনে তার মাধ্যমে ডাকে পাঠিয়ে দেব। নিজের বর্তমান অবস্থার কথা মনে করলাম। ভালো লাগছিল না, দরজাটা খুলে বাইরে এলাম। ছাদে উঠব কিনা ৭-৫ ভেবে উঠেই গেলাম। ছাদে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, পুরো ছাদ ফুলের টপে ভরা। প্রতিটি টপে একটা করে গাছ আছে, কিন্তু সব গাছগুলো শুকিয়ে আছে, বহুদিন কেউ এতে জল দেয়নি। অথচ কত লম্বা একটা পাইপ জল দেওয়ার জন্য ছাদের এক কোণে পড়ে আছে। আমি গাছগুলোকে জল দেয়া যায় ইচ্ছে করলে, কিন্তু পাইপ লাগানো বড়ই কঠিন হবে আমার পক্ষে, তাই সেদিকে এগোলাম না। ছাদে উঠে জীবনটাকে অনেকটা মুক্ত পাখির মতো মনে হচ্ছে। ছাদ হতে বিশাল পৃথিবীতে পা রাখার কোনো শক্তি নাই। রাতে চাঁদ দেখা যায় কিনা কে জানে, রাতে একবার এসে ছাদে ঘোরা যাবে সেই ভালো। অবশেষে আমার রুমে আমি ফিরে এলাম। দুপুর গড়িয়ে গেল, আমি খাওয়া দাওয়া এবং কয়েকটা ফল খেয়ে দিবানিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলাম। ৩টায় আমার ঘুম ভেঙে গেল। আজ বিকেলের স্নিগ্ধ রোদে ছাদে গিয়ে হাঁটার ইচ্ছায় আমার খুব পছন্দের একটা শাড়ি পরলাম। শাড়িটা অবশ্যই আমার স্বামীর দেয়া, ড্রেসিং টেবিলের সামনে যতটুকু সুন্দর করে পরা যায় পরে নিলাম। ধীর পায়ে দরজায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, কেউ আসছে না তো? কেউ এসে গেলে আমার ছাদে যাওয়া হবে না। না, কাউকে দেখতে পেলাম না। ছাদে উঠে গেলাম, প্রিয় শাড়িতে আমার মনে খুশি লাগছে, দুদিকে দুহাত প্রসারিত করে ঘুরতে লাগলাম। ঘোরার এক সময় হঠাৎ আমার চোখ পড়ল, কে যেন আমার ছবি তুলছে। বুঝতে বাকি রইল না আমার স্বামীদের একজন। আমি তৎক্ষণাৎ আমার কামরায় চলে এলাম। লোকটি আসার আগেই আমি দরজা বন্ধ করে আমার কামরায় বসে দরজার দিকে তাকাতে থাকলাম। বাইরে জানালায় তাকিয়ে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে এল, কিন্তু লোকটি এল না। আমি বারবার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আবার ফিরে আসি। দরজায় একটা শব্দ হলো, আমি গিয়ে দরজাটা খুলে কাউকে দেখতে পেলাম না। দরজা বন্ধ করে আবার ফিরে এলাম। এবার পর পর কয়েকটা শব্দ হলো, আমি দরজার কাছে এসে বললাম, কোন হায়? বলল, ম্যায় শেজাদ হু। বুঝলাম তাদের ভাইদের মধ্যে একজন, যার নাম শেজাদ। আমি দরজাটা খুলে দিলাম। তার হাতে একটা ক্যামেরা দেখে আমি নিশ্চিত হলাম যে ছবি তোলার লোকটিই শেজাদ। আমায় ছাদে দেখার ব্যাপারে সে কিছুই বলল না। ধীরে ধীরে হেঁটে সে যে কামরায় সাধারণত থাকে সে কামরায় চলে গেল। আমি শেজাদের পিছনে পিছনে গেলাম। রুমে বসে কথা বলে শেজাদকে শান্ত প্রকৃতির মনে হলো। চিঠিটা আগে শেজাদের হাতে দিলাম, ঠিকমতো পৌঁছালেই হয়। টেলিফোন নাম্বারের কথা লিখেছি, কিন্তু শেষ পর্যন্ত দিলাম না। চিঠি যদি ঠিকমতো পৌঁছায় তাহলে আগামী 12 থেকে 15 দিনের মধ্যে জবাব আমার হাতে আসবে। তখন কি আনন্দ হবে! আর এই চিঠির মাধ্যমে আমি কোথায় কোনো ঠিকানায় আছি সেটাও জানতে পারব। বিভিন্ন কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পেলাম না। একটানা ঘুম হয়েছে সেই 10টা থেকে একেবারে 4টে পর্যন্ত। ঘুম থেকে উঠলাম, দুপুরের খাওয়া এখনো হয়নি। হাত মুখ ধুয়ে খানা খেয়ে কয়েকটা আঙ্গুর খেলাম। তারপর শেজাদ না আসা পর্যন্ত আমার হাতে বিস্তর সময়। গতকাল ছাদে গিয়ে কিছুটা ভালো লেগেছিল। শেজাদ কিছু না বলাতে আজ সাহসটা একটু বেশি। দরজাটা বন্ধ করে দিয়ে ছাদে উঠে গেলাম। স্নিগ্ধ বিকেলের দৃশ্য খুব ভালোই লাগছে। অনেকক্ষণ ছাদের এপাশ ওপাশ ঘুরে গাছগুলোকে দেখতে লাগলাম। গাছগুলোকে কিভাবে সতেজ করা যায় সেটা নিয়ে চিন্তা করলাম। নিজেই সিদ্ধান্ত নিলাম আজ কয়েকটা গাছে হলেও পানি দিয়ে দিই। যে ভাবা সেই কাজ। পাইপ নিয়ে নিচে নামছিলাম, দরজায় এসে আমি দাঁড়িয়ে গেলাম। পাইপ রাখার জন্য উপরের দিকে যাব, নাকি যেখানে আছি সেখানে পাইপটিকে হাত থেকে ছেড়ে দিয়ে সামনের দিকে আসব, কিছুই ভাবতে পারছি না। ভাবলাম শেজাদ কিছু বলে কিনা, কিন্তু আমাকে কিছুই বলল না। এরপর শেজাদ আমাকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করে আমার সকল কুশলাদি জানতে চাইল। আমরা হিন্দিতেই একে অপরের সাথে কথা বলছিলাম।
তার হাতের দিকে ইঙ্গিত করে আমি বললাম, তোমার হাতে ওটা কি? এখন বলা যাবে না ওটা কি? কেন বলা যাবে না কেন? আমার মনে নিশ্চিত ধারণা হলো এটা আমার বাড়ি হতে আসা চিঠি হবে। তাই বললাম, বলো না এটা কি? শেজাদ বলল, বলতো কি হলে এটা খুশি হবে? আমার বাড়ি হতে আসা চিঠি হলে খুব খুশি হব। হ্যাঁ, তোমার চিঠি, নাও পড়। চিঠিটা হাতে নিয়ে ভাবলাম কি লিখেছে আমার বাড়ি হতে। কর্নফুলি পেপারের 6 পাতা চিঠি খুলে পড়তে শুরু করলাম। আমার বোনের হাতের লেখা, বোনটি দেখতে যেমন সুন্দর হাতের লেখাও তেমন সুন্দর। রাতে শাশুড়ি মা ঘরে ঢুকে হেসে বললেন, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না শাশুড়ি মা, কিছু হয়নি, আমি ভালোই আছি। তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন, তাহলে এত ভাবছ কেন? তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন খারাপ করো না। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করল, যেন সবকিছু একটু চিন্তা হালকা হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ভর করেছিল। এক সন্ধ্যায় আমি ক্লান্ত শরীরে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। চোখ বন্ধ করে শুয়েছিলাম, যেন সারাদিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় শাশুড়ি মা এসে আমার পাশে এসে বসে রইলেন। তিনি কিছু না বলে চুপচাপ আমাকে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটা নিয়ে আলতোভাবে আমার গায়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি। তিনি আমার অনেক যত্ন নিতেন, আমি তাকে বারণ করতে চাইছিলাম। আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙুল রাখলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই। বরং তোমার মাথায় একটু হাত বুলাতে দাও। এতে তোমার শরীরের ক্লান্তি কমে যাবে। আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল। তিনি আবারও বললেন, অনেকদিন ধরেই কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু কখনো সাহস করে তোমাকে বলতে পারিনি। তারপর তিনি, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় যখন আমি শহরে এসে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি। আমার বয়স তখন 24 বছর। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। পরে আমি চাকরি পেয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাড়িতে মা বাবা এবং স্ত্রী ছিলেন, তবে দুঃখজনকভাবে আমার স্ত্রী 1 বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। তখন আমার শাশুড়িমা শহরে একাই থাকতেন, কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন। আমার শাশুড়িমাই মা বাবাকে বলেছিলেন, কুনাল জামাইকে আমার কাছে পাঠিয়ে দাও, সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে। মা বাবা ভেবেছিলেন এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে, কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আমার মা বাবার কথামতো শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম। শাশুড়িমা প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। তিনি প্রায়ই বলতেন, তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, তোমার স্ত্রী, চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি প্রতিবারই শাশুড়িমাকে শান্ত করতাম, বলতাম, আপনি চিন্তা করবেন না, বাবা শীঘ্রই ফিরে আসবেন। কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়িমা আমার জন্য সবসময় খাবার তৈরি করে রেখেছেন। তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজে হাতে আমাকে খাওয়াতেন। শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম, উনি আমাকে কতই না যত্ন করেন। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মা মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন। তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন, যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত। শাশুড়ি মায়ের বয়স তখন মাত্র ৩৮ বছর ছিল, কিন্তু তার স্নেহময় আচরণ সবসময় স্বাভাবিক ছিল। আমি রাতে প্রায়ই একটু দূরে থাকতে চেষ্টা করতাম, যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি। তাকে আমি অনেক সম্মান করতাম, কারণ তিনি আমার বউয়ের মা, মানে আমারও মা। আমি একজন সাধারণ মানুষ, আমারও আবেগ ছিল। যখন শাশুড়িমা আমার প্রতি যত্নশীল হতেন, মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো। তবে আমি সবসময় নিজেকে সংযত রাখতাম, কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাইনি। শাশুড়ি মায়ের বাড়ি ছিল বেশ বড়, কিন্তু তার জীবনের একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত। তিনি সবকিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায় দূরে থাকতেন। শাশুড়ি মায়ের এই একাকিত্ব আমাকে ভাবাত। যদিও আমাদের বাড়ির অবস্থা এত ভালো ছিল না, তবুও তার প্রতি আমার মমতাও কম ছিল না।
শাশুড়ি মায়ের বিয়ের 1 বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল। যখন সেই মেয়ে 18 বছর বয়সে পৌঁছেছিল তখন তার সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে শাশুড়ি মায়ের আর কোনো সন্তান ছিল না। আমি সবসময় ভাবতাম শাশুড়ি মা হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন, কিন্তু হয়তো সেটি আমার ভুল ধারণা ছিল। শাশুড়ি মা প্রায় রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম, বলতাম শ্বশুরজি কাজের কারণে বিদেশে গেছেন, যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না। যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। শাশুড়ি মা সব কথা শোনার পরও মাঝে মাঝে বলতেন, তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না? আমি সবসময় বিনয়ের সাথে উত্তর দিতাম, শাশুড়ি মা, আমি তো সবসময় আপনার পাশে আছি, যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন। তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন, যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না। যদি আমি আগেই তার ইঙ্গিতগুলো বুঝতে পারতাম, তবে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতিতে পড়তে হতো না। এক গ্রীষ্মের দিনে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, তাই দ্রুত আমি যখন শাওয়ার নিয়ে বাইরে এলাম, দেখি শাশুড়ি মা ঘরের মধ্যে বসে আছেন, হাতে একটা তোয়ালে এবং আরেক হাতে ঠান্ডা শরবতের গ্লাস। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, না, তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছ, তাই তোমার জন্য ঠান্ডা শরবত এনেছি। তিনি শরবতের গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীর তোয়ালে দিয়ে মুছতে লাগলেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল, তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি মা আমাকে দেখে হেসে বললেন, তোমার শরীর বেশ সুগঠিত, তুমি কি জিম করো? আমি হালকা হাসি দিয়ে বললাম, না শাশুড়ি মা, ছোটবেলা থেকেই এমনই আছি। তিনি আরও মজা করে বললেন, সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে। তার এই কথা শুনে আমি হাসির সাথে বিশ্বাসটা উড়িয়ে দিলাম। আমার শাশুড়ি মা দেখতে খুবই সুন্দর ছিলেন, তার রূপ যে কাউকে মুগ্ধ করতে পারত। কিন্তু যখনই তিনি আমার সামনে আসত, আমি সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। তাই আমি তাড়াতাড়ি শরবতের গ্লাস নিয়ে তাকে বললাম, আচ্ছা, আমি নিজে মুছব, আপনি চিন্তা করবেন না। আমি নিজেই কাজটা করে নিতে পারব, তুমি তো এমনিতেই সারাদিন ঘরের এত কাজ করো। এটা শুনে সে হাসতে হাসতে বলল, এটা তো আমার কর্তব্য, আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমি গভীরভাবে নিঃশ্বাস ফেললাম। আমি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম। ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম। তখন শাশুড়ি মা এসে পাশে বসলেন এবং স্নেহের সাথে আমার হাত ধরে খাবার খাইয়ে দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে বললাম, আমি নিজেই খেতে পারব, কিন্তু তিনি শোনেননি, বরং নিজের যত্নের মাধ্যমে আমার পাশে ছিলেন। যখন তিনি আমার হাত ধরেছিলেন তখন কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবে নিজেকে শান্ত রাখলাম। তার এই যত্নশীল আচরণে আমার মনে এক ধরনের স্নেহ তৈরি হল, কিন্তু নিজেকে বোঝালাম এভাবে না ভাবাই ভালো। এরপর শাশুড়ি মাকে বললাম, আমার পেট ভরে গেছে, এবং দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম। আমার এই আচরণে হয়তো শাশুড়ি মা একটু অপ্রসন্ন হলেন, কারণ রাতের বেলা তিনি আমার ঘরে এসে জানতে চাইলেন, তুমি ঠিক আছো তো? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি বললাম, না না, এমন কোনো কথা নয় শাশুড়িমা। তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং হাসি মুখে বললেন, তাহলে ব্যাপারটা কি? এই বলে তিনি আলতো করে আমার চুলগুলোকে স্নেহের সাথে হাত বোলাতে লাগলেন। তিনি আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেন আমার সারা দিনের পরিশ্রমের ক্লান্তি একটু কমে। অফিস থেকে ফিরে এসে আমি সবসময় একটু ক্লান্ত থাকতাম। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, আর এটা দেখে শাশুড়ি মা আস্তে করে বিছানার চাদরটা তুলে আমার গায়ে দিয়ে দিলেন। আর বললেন, সব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করো না। তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমার মানসিক অবস্থাটা। কিন্তু আমার মনের অস্থিরতা সহজে কমছিল না। আমি তাকে ঘুমাতে যেতে বললাম। তিনি হঠাৎই আমার ঠোঁটে আঙুল রাখলেন এবং বললেন, তুমি কিছু বলো না, আমি তোমার মাথায় আলতোভাবে হাত বুলাতে চাই, এতে তোমার ক্লান্তি দূর হবে, বললেন তিনি। আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তিনি আরও বললেন, অনেকদিন ধরে তোমার সাথে এভাবে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু তুমি কখনোই আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি। ঠিক সেই সময়ে আমার ফোনের রিংটোন হঠাৎ জোরে বেজে উঠল, আর সেই শব্দে আমি হঠাৎ চমকে উঠে দ্রুত ফোন হাতে নিয়ে একপাশে সরে গেলাম। আমি লজ্জিতভাবে বললাম, আমাকে ক্ষমা করবেন, আর এই বলে ফোন হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। শাশুড়ি মা ঘরে বসেই আমাকে ডাকছিলেন, কিন্তু আমি তার কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি নিচে গার্ডেনের দিকে চলে এলাম। গার্ডেনে এসে আমি ভাবতে লাগলাম, যদি এই ফোন না বাজত
তাহলে হয়তো আমি নিজেই বড় বিপদে পড়ে যেতাম। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এটাই সবার জন্য ভালো হবে। এই সব ভাবতে ভাবতে আমি যখন ফোন তুললাম, তখন আমার পুরনো বন্ধু রমেশ কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আমাকে বলল, কুনাল, আমি তোমার কোম্পানিতেই কাজ শুরু করেছি। এবার আমরা একসাথে কাজ করতে পারব। রমেশ আমার শৈশবের বন্ধু, যে আমার গ্রামের পাশের বাড়িতেই থাকত। আমি তাকে আগেই বলেছিলাম যে আমি শহরে এসে একটা কোম্পানিতে কাজ করছি, আর আজ সে নিজেও সেই একই কোম্পানিতে যোগ দিয়েছে। তোমার চাকরি হয়ে গেলে কিছুদিন পর আমিও সেই একই জায়গায় চাকরি করব। রমেশ বলল। আমাদের শৈশবের বন্ধুত্ব ছিল খুব গভীর, আর সেই জন্যই আমরা একসাথে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। এরপর আমি ফোনটা রেখে নিজের ঘরের দিকে চলে এলাম। যখন আমি ঘরে ফিরে এলাম, তখন দেখলাম শাশুড়ি মা তাদের ঘরে চলে গেছেন। আমি দ্রুত নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি ভাবতে শুরু করলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এটাই আমাদের সকলের জন্য ভালো হবে। যদি কোনোভাবে এই সম্পর্কের সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে আমার জন্য বড় বিপদ হতে পারত। কারণ আমি তাকে অনেক সম্মান করি। এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যখন শাশুড়ি মা দরজায় টোকা দিয়ে বলছিলেন, কুনাল, আজ ডিউটিতে যাওয়ার কথা ভুলে গেছ নাকি? এটা শুনে আমি তাড়াতাড়ি সাড়া দিয়ে উঠলাম এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমি সরাসরি আমার ডিউটিতে রওনা হলাম। আজ আমি কোনো নাস্তা করিনি, এমনকি শাশুড়ি মায়ের সাথেও একটাও কথা বলিনি। তিনি আমাকে পেছন থেকে ডাকছিলেন, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। কোম্পানিতে পৌঁছে দেখলাম রমেশ সেখানে আমার জন্য অপেক্ষা করছে। রমেশকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আমরা দুজনেই আমাদের কাজে মন দিলাম। দুপুরের খাবারের সময় রমেশ আমার সাথে অনেক গল্প করল। সে হেসে বলল, আমি তো এখানে হোস্টেলে থাকি আর তুই নিজের শাশুড়ির সাথে থাকছিস, ভালোই তো মজা করছিস। তুই তো বাড়ির রান্না করা খাবারও খাস, আর আমি হোস্টেলের বাজে খাবার খেতে বাধ্য হচ্ছি। আমি মুচকি হেসে বললাম, রাতের ডিনার আমরা একসাথে করব। রমেশ বলল, কিন্তু আমি তো তোর শাশুড়ির বাড়ির ঠিকানা জানি না। আমি বললাম, এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেব। দিনটা পুরোপুরি অফিসেই কাটল। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি রমেশকে আমার লোকেশন পাঠিয়ে দিলাম। বাড়ি এসে দরজার সামনে শাশুড়ি মা আমাকে অপেক্ষা করতে দেখলেন। যখন তিনি আমার কাছে এলেন, আমি একটু দূরে সরে গেলাম, কারণ গত রাতের ঘটনাটা নিয়ে আমি খুবই বিব্রত ছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আজ সন্ধ্যায় আমার একজন বন্ধু আসছে। যদি সম্ভব হয় তুমি তার জন্যও রাতের খাবার তৈরি করে দিও। সে হোস্টেলে থাকে। শাশুড়ি মা হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনের জন্যই ভালো করে ডিনার তৈরি করে দেব। তুমি আমার সাথে কথা বলছো না কেন? শাশুড়ি মা বললেন। আমি কিছু না বলে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেলাম। সন্ধ্যায় যখন আমার বন্ধু রমেশ আমাদের বাড়িতে এলো, তখন দরজা শাশুড়ি মাই খুললেন। আমি তখন বাথরুমে ছিলাম। যখন বাইরে এসে দেখি রমেশ আর শাশুড়ি মা সোফায় বসে হাসি মুখে গল্প করছে। তাদের এভাবে কথাবার্তা বলতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর রমেশ আমাকে মজা করে বলল, তোর শাশুড়ি তো খুবই মজার মানুষ, এখানে থাকলে তো তুই বেশ ভালোই আছিস। ওর কথা শুনে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হল। গত রাতের ঘটনাগুলো মনে পড়ে আমি আবার একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি দ্রুত সেই ভাবনাগুলো ঝেড়ে ফেলে দিলাম এবং রমেশের সাথে গার্ডেনে গিয়ে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পর শাশুড়ি মা আমাদের জন্য নাশতা নিয়ে এলেন। রমেশ আর শাশুড়ি মা একে অপরকে দেখে একটু হাসি দিল। নাশতা রেখে শাশুড়ি মা আবার নিজের ঘরের দিকে চলে গেলেন। রমেশের সাথে গল্প করতে করতে হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনটা বাড়ি থেকে এসেছিল। আমি কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেলাম। আমার মা বাবা আমার খোঁজখবর নিচ্ছিলেন এবং বললেন, অনেক দিন হয়ে গেল, তোর সাথে তেমন কথা হয়নি। আমি মা বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি, তাই প্রায় 15-20 মিনিট ধরে ফোনে তাদের সাথে কথা বললাম। কথা শেষ করে যখন বাইরে এলাম, তখন দেখলাম গার্ডেনে শাশুড়ি মা আর রমেশ একসাথে বসে মিষ্টি কথোপকথনে মগ্ন। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াতেই তারা দুজনেই হঠাৎ চুপ করে গেল। রমেশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাই, এখন আমি উঠি। আমি তাকে বললাম, তুই তো ডিনার করিসনি, খেয়ে তারপর যাস। সে হেসে বলল, আন্টি এত ভালো নাশতা খাইয়েছে যে আমার পেট একেবারে ভরপুর, আর ডিনার করতে পারব না। আরেকদিন এসে খাবো। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল।
রাতের খাবার আমি আর শাশুড়িমা একসাথে খেলাম, কিন্তু আমরা একে অপরের সাথে বিশেষ কোনো কথা বলিনি। ডিনার শেষ করে আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম এবং দরজাটা ভেতর থেকে লক করে দিলাম, যাতে শাশুড়িমা আমার ঘরে আর না আসেন। এরকমই আমার দিনগুলো কেটে যাচ্ছিল, আমার আর রমেশের বন্ধুত্বও অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা প্রায়ই দুপুরের খাবার এবং রাতের খাবার একসাথে খেতাম, আর কখনো কখনো রমেশ আমার বাড়িতে থেকে যেত। এক রাতে রমেশ আমার ঘরে আমার সাথে শুয়েছিল। হঠাৎ গভীর রাতে আমার প্রচণ্ড পিপাসা পেল, তাই আমি উঠে বসে দেখি রমেশ পাশে নেই। আমি ভাবতে শুরু করলাম, সে রাতের বেলায় কোথায় গেল। আমি যখন পানি নিতে কিচেনের দিকে গেলাম, দেখি রমেশ শাশুড়ি মায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে তার সাথে গল্প করছে। আমি কাছে যেতেই বশির আমাকে বলল, আমার খুব পিপাসা পেয়েছিল, তাই আমি পানি নিতে উঠেছিলাম। পথে তোমার শাশুড়িমা আমাকে দেখলেন এবং কথা বলতে শুরু করলেন। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি কিচেন থেকে পানি নিয়ে আসছি। পানি নিয়ে যখন ফিরে এলাম, তখন তাদের কথাও শেষ হয়ে গিয়েছিল। রমেশ আবার আমার সাথে ঘরে ফিরে এলো। আমি যখন বিছানায় শুয়েছিলাম, তখন আমার মনের মধ্যে একটু অস্বস্তি হতে লাগল। আমি যখনই শাশুড়িমা এবং রমেশকে একসাথে কথা বলতে দেখতাম এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখন তারা হঠাৎ চুপ হয়ে যেত। তবে আমি ভাবলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি। তাই সেই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন আমি ডিউটিতে গেলাম, দেখি রমেশ আসেনি। আমি ওকে ফোন করলাম, আর ও বলল যে সে গ্রামের কাজে গেছে। রমেশ ছাড়া আমারও কাজের মধ্যে মন বসছিল না। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, দেখি শাশুড়িমা অনেক মজাদার খাবার তৈরি করেছেন। আমি মজার ছলে জিজ্ঞাসা করলাম, আজ আপনি এত খাবার কেন তৈরি করলেন? তিনি হাসিমুখে বললেন, আজ মন চেয়েছিল, তাই বানিয়ে ফেললাম, কিন্তু খাবারের পরিমাণ দেখে মনে হচ্ছিল যেন ৩ জনের জন্য খাবার বানানো হয়েছে। যদিও বাড়িতে আমরা শুধু দুজন ছিলাম, আমি আর শাশুড়িমা। তবে আমি আর কোনো প্রশ্ন করিনি এবং চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেলাম। রাতে আমি শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ গভীর রাতে শাশুড়ি মায়ের ঘর থেকে কোনো শব্দ আসতে শুরু করল। রাতে আমি শাশুড়ি মায়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো উনি ফোনে শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছেন, কারণ উনি অনেক দিন ধরে বাইরে আছেন। শাশুড়ি মায়েরও কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, এটাই ভেবে আমি বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে আবার ঘুমিয়ে পড়লাম। এইভাবেই আমার দিনগুলো কাটছিল, কিন্তু রমেশকে ১ সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল। সে এখনও ফিরে আসেনি। রাতের বেলা শাশুড়ি মায়ের ঘর থেকে আসা শব্দগুলো আমাকে বেশ অস্থির করত, কিন্তু আমি ভাবতাম উনি হয়তো নিয়মিতই ফোনে কথা বলছেন, তাই আমি বিষয়টি উপেক্ষা করতাম। প্রতিদিন সকালে আমি রমেশকে ফোন করার চেষ্টা করতাম, কিন্তু সে ফোন কেটে দিত। আমি মনে করতাম হয়তো সে কোনো কাজে ব্যস্ত। ধীরে ধীরে রমেশের কোনো খবরই পাচ্ছিলাম না। সে অফিস আসা বন্ধ করে দিয়েছিল, আর আমার ফোনও ধরছিল না। তবে প্রতিদিন রাতে যখন আমি বাড়ি ফিরতাম, শাশুড়িমা ৩ জনের জন্য খাবার তৈরি করে রাখতেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম, উনি কিছু না কিছু অজুহাত দিতেন। এসব ঘটনা আমাকে অনেকটা চিন্তিত করে তুলেছিল। রাত গভীর, আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি কারো সাথে হাসি মুখে কথা বলছেন। কৌতূহল ভর করল, এবং মনে হলো একবার গিয়ে দেখে আসি তিনি কার সাথে এত হাসি মুখে কথা বলছেন। কিন্তু আবার নিজেকে সংযত করলাম, ভাবলাম হয়তো শ্বশুরমশাইয়ের সাথেই কথা বলছেন। এসব পারিবারিক ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো, তবুও আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। শেষ পর্যন্ত অর্ধ ঘণ্টা অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলাম এবং পা টিপে টিপে শাশুড়ির ঘরের দিকে এগোলাম। ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। আমি জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম শাশুড়ি মশাই কারো সাথে কথা বলছেন। আমি শুনতে পেলাম তিনি বলছেন, তুমি তো ভালোই কুণালকে বোকা বানালে। নিজের নাম শুনে আমি বিস্মিত হলাম এবং ভাবতে লাগলাম, এই মানুষটি কে হতে পারে। আমি একটু এগিয়ে উকি দিয়ে তাকালাম, আর দেখলাম আমার পুরনো বন্ধু রমেশ সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। রমেশ হাসিমুখে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল, আর বলছিল, আপনার সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করেছে। এই দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং বুঝতে পারলাম পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক নয়। রমেশ আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু শাশুড়ি মায়ের প্রতি তার এই আচরণ আমাকে অবাক করেছিল। রমেশ বলছিল, কুণালকে আমি মিথ্যে বলছি যে আমি গ্রামের কাজে গিয়েছি। তাদের দুজনের কথা শুনে আমি পুরো ঘটনা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি দ্রুত রাগে ফেটে পড়ে দরজার দিকে গেলাম। দরজার কড়া খোলা ছিল, তাই আমি এক ধাক্কায় সেটি খুলে ফেললাম। রমেশ আমাকে দেখে হতবাক হয়ে গেল।
সে বলল, কুনাল, তুমি এখানে? আমি বললাম, এটা আমার প্রশ্ন করার কথা, তুমিই বলো, তুমি এখানে কি করছো, তাও এমন রাতে? আমার শাশুড়ির সাথে? রমেশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি আর অপেক্ষা না করে তাকে চড় মারলাম। আমি বললাম, তুমি আমাকে কত মিথ্যে বলবে? তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলে। আমার সাথে এভাবে প্রতারণা করলে কেন? রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, শাশুড়ি মাও চুপ করেছিল। রমেশ বলল, প্রথমবার যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম, তখন তোমার শাশুড়ি আমার পাশে এসে বসে আমার সাথে কথা বলা শুরু করলেন। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল, এবং একদিন তার নম্বরও আমার সাথে শেয়ার করলেন। এরপর থেকে আমাদের কথাবার্তা বাড়তে লাগল। এক রাতে তিনি আমাকে বাড়িতে ডাকলেন এবং বললেন, কুনালকে মিথ্যে বলো, তুমি গ্রামের কাজে গিয়েছ। তারপর থেকে প্রায় প্রতিদিনই তিনি আমাকে ডেকে আসতেন। এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি অবাক হলাম যে শাশুড়ি কেন ৩ জনের জন্য খাবার তৈরি করতেন। রমেশ তখন বলল, বিশ্বাস করো কুনাল, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু বিভ্রান্ত হয়েছিলাম। আমি তাকে রাগের সাথে বললাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রমেশকে বললাম, আর ধোঁকার পরিণাম তুমি খুব ভালোই জানো। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। রমেশ আমার সামনে হাতজোড় করে অনুরোধ করতে লাগল, কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। এরপর আমি শাশুড়ি মাকে বললাম, আপনি এই কাজ করার আগে একবারও ভাবলেন না? আপনি বিবাহিত, আপনার নিজের স্বামী আছে। শাশুড়ি মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, তোমার শ্বশুর যখন থেকে দেশের বাইরে গেছে, তখন থেকে একবারও ফিরে আসেনি। সে তো ফোনেও আমার সাথে তেমন কথা বলে না। আমারও কিছু আবেগ আছে যা পূরণের জন্য একজন স্বামীর প্রয়োজন। কিন্তু যদি স্বামী সঙ্গ না দেয়, তাহলে একজন নারীর আর কি করার থাকে? আমি ধীরে ধীরে শান্ত হয়ে বললাম, আমি বুঝি শ্বশুরমশাই আপনাকে সময় দিতে পারেন না। তিনি দূরে থাকেন, কিন্তু তার সবটাই তো আপনাদের জন্য। তিনি বিদেশে গিয়ে কষ্ট করছেন, যাতে আপনারা এখানে ভালো থাকতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কত পরিবার এমন আছে যারা টাকার অভাবে দিন কাটায়, না খেয়ে ঘুমাতে যায়? আপনাকে কখনো এমন কষ্ট সহ্য করতে হয়নি। আমার কথা শুনে শাশুড়িমা নিঃশব্দে কাঁদতে লাগলেন। শাশুড়িমা খুব লজ্জিত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাকে কিছু না বলে আমি সরাসরি আমার ঘরে ফিরে এলাম। এরপর শ্বশুরমশাইকে একটি বড় মেসেজ লিখলাম। তবে শাশুড়ি মায়ের ঘটনাগুলো আমি শ্বশুরমশাইকে জানাতে পারিনি। কয়েকদিনের মধ্যেই শ্বশুরমশাই আমার মেসেজ পড়ে বাড়িতে ফিরে এলেন। তাকে দেখে শাশুড়িমা প্রথমে খুব খুশি হলেন, কিন্তু ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন, হয়তো আমি শ্বশুরমশাইকে সব বলে দিয়েছি। আমি জানতাম, যদি শ্বশুরমশাইকে সব সত্যি বলতাম, তাহলে এই পরিবার হয়তো ভেঙে যেত, যা আমি কখনোই চাইনি। আমি মেসেজে শ্বশুরমশাইকে লিখেছিলাম যে শাশুড়িমা আপনাকে খুব মিস করছেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। যদি আপনি তাড়াতাড়ি ফিরে না আসেন, তবে হয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এই কথা শুনে শ্বশুরমশাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত বাড়িতে ফিরে এলেন। যখন শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে এ বিষয়ে কথা বললেন, তিনি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লেন। শাশুড়ি মা বুঝে গেলেন যে আমি শ্বশুরমশাইকে মিথ্যে বলেছি। এরপর থেকে শ্বশুরমশাই ও শাশুড়ি মা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। আমি আর এসব বিষয়ে বাবাকে জানাইনি। আমার শাশুড়ি মা এখন আগের থেকে ভালো আছেন। তার ভালো থাকা দেখে আমারও ভালো লাগত। সত্যি জীবন মানুষকে কত কিছুই না শিক্ষায়। আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে একটি ভাড়া করা রুমে থাকতে শুরু করলাম এবং রমেশ এর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ঘটনার জন্য দায়ী কে? আমার শ্বশুর, আমার শাশুড়ি, নাকি আমার বন্ধু রমেশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।